নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের শীর্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় দখল নিচ্ছেন মাঝমাঠ। কদিন আগে দলের বিরুদ্ধে গলা ফাটিয়ে কথা বলছিলেন শান্তনু সেন। আরজিকর কাণ্ডে অস্বস্তি বাড়িয়ে মাত্র কদিন আগে ডক্টর সেন সেদিন উল্টো শিবিরের হয়ে চোখা চোখা অস্ত্র ছুড়ছিলেন। সেই তিনিও ঘণ্টা তিনেক অপেক্ষা করলেন কালীঘাটে, একবার যুবরাজের সামনে গিয়ে হ্যাপি বার্থডে বলার জন্য। ঘণ্টা 3-3.5 অপেক্ষা করার পরে হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেন, হাসলেন, হ্যান্ডশেক করলেন, শুভেচ্ছা নিলেন। চোখে কালো চশমা ছিল, চোখের অপারেশন হয়েছে। ঘর বাপসির পথে এক ধাপ এগিয়ে গেলেন ডক্টর সেন এবং ফিরে গেলেন নিজের ঘরে আপাতত। তখনও কালীঘাটে সদ্য বিদেশ থেকে চোখের চিকিৎসা করে ফিরে আসা তৃণমূল দলের জেন নেক্সট লিডার শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন। তৃণমূলের সেই ঝোড়ো উত্থানের দিনগুলোতে তিনি ছিলেন। 2007, 2008 সদ্য কৈশোর পার করা সেদিনের অভিষেক রাস্তায় ছিলেন না, ঘরে উত্তাপ পৌঁছেছে, নিশ্চয়ই আঁচ পেয়েছেন। কিন্তু সেদিন তৃণমূলের নেতৃত্বের স্তরে যারা ছিলেন তাদের প্রায় সবাই নির্দ্বিধায় মেনে নিয়েছেন দলের এই তরুণ তুর্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন আসছে না। কবে হাতে নেবেন ব্যাটন সেটা নিয়ে প্রশ্ন উঠছে অনেক সময়। উত্তর থেকে দক্ষিণে পদযাত্রা করেছেন, দলের দপ্তরের বাইরে নিজের দপ্তর চালিয়েছেন, সমান্তরাল একটা গোষ্ঠী তৈরি হয়েছে। তাদের অনেকেই প্রকাশ্যে ঘোষণা ইনিই হবেন আগামী মুখ্যমন্ত্রী। বিশ্বের রাজনীতিতে এমন কথা বলে রাজনৈতিক মার্কশিটের মার্কস বাড়ে, এখানেও তার ব্যতিক্রম হবে কেন? হুমায়ুন কবির সেই লাইনে আছেন। এদের কিছু অংশ পরিচিত, তারা অভিষেক ঘনিষ্ঠ এমন ছাপ মারা হয়েছে মিডিয়াতে। তাদেরকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা বলা হয় অনায়াসে। কিছু অংশ প্রকাশ্যে আসেন না, কিন্তু প্রতিদিনের যোগাযোগ আর হোয়াটসঅ্যাপে অকারণ শুভেচ্ছা বিনিময় লেগেই থাকে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট। এবং খুব স্বাভাবিকভাবেই এই আবহে উঠে আসতে থাকে এক নবীন প্রবীণ বিতর্ক, মাঝে মধ্যেই যা প্রথম পাতায় উঠে এসেছে। মজার কথা হলো, স্বয়ং মমতা ব্যানার্জিও এই বিতর্ককে এক কথায় শেষ করে দেননি, বরং বলা যায় নিজে একবার শেষ কথাটা না বলে সেই বিতর্ক জিইয়ে রেখেছেন। যদিও উল্টো পিঠে কল্যাণ ব্যানার্জি বা সৌগত রায় ছাড়া খুব বেশি এই বিতর্ক চালিয়ে যাবার নেতাও তৃণমূলে নেই। আর যাই হোক, বক্সিদা বিতর্ক চালিয়ে যাবেন এটা আশা কেউ করে না। আসলে এই নবীন প্রবীণ ইত্যাদিটা আসল বিতর্ক নয়। দেশের 8-10টা আঞ্চলিক দলের মতোই তৃণমূল এক নেতা নির্ভর দল। মানে যে সমস্ত আঞ্চলিক দল আপনারা দেখেছেন সবকটাই এক নেতা নির্ভর দল, এখানেও তাই। তাকিয়ে দেখুন, শিবসেনা থেকে এনসিপি থেকে ডিএমকে থেকে আরজেডি বা বিজেডির দিকে এক নেতা বা নেত্রীকে ঘিরে এই সমস্ত দল গড়ে ওঠে। বারবার প্রশ্ন এসেছে উত্তরাধিকারের, এবং সেই উত্তরাধিকার কোনো দিনই গণতান্ত্রিক রীতিনীতি মেনে হয়েছে এমনটাও নয়, হওয়া সম্ভবই নয়। কিন্তু যে দল তাদের উত্তরাধিকারের সমস্যা যত তাড়াতাড়ি সর্বসম্মতভাবে মসৃণভাবে মিটিয়েছে, সেই দল তত মসৃণভাবে তাদের শাসন ক্ষমতা ধরে রেখেছে, দলের প্রভাব প্রতিপত্তিকে ধরে রেখেছে, মানুষের সমর্থনকে ধরে রেখেছে। এই উত্তরাধিকার বাছা আর এক মসৃণ ক্ষমতার হস্তান্তরণ খুব জরুরি। অর্থাৎ উত্তরাধিকার যেখানে বাছা হয়নি, ধরুন ডিএমকে করুণানিধির পরে কে বসবেন মসনদে, কিছু কথাবার্তা চললেও খুব মসৃণভাবে ক্ষমতা গেছে স্টালিনের হাতে, তিনি ক্ষমতা ধরে রেখেছেন। এবার তার ছেলের হাতে যাবে, সেটাও খুব মসৃণভাবেই যাবে। দল সরকারে আছে, ক্ষমতায় আছে। অন্যদিকে এই উত্তরাধিকার কার হাতে যাবে সেই লড়াইয়ে এআইডিএমকে ক্রমশ তাদের জমি হারিয়েছে। কে হবেন পরের ঠিক হয়নি, জমি হারিয়েছে। আর কিছুদিন পরে তারা রাজ্যে 3 নম্বরে চলে গেলেও অবাক হব না। বিজেপি হয়তো 2য় স্থানে উঠে আসবে। বালা সাহেব ঠাকরের পরে রাজ উদ্ধবের লড়াই বিজেপিকে উত্থানের রাস্তা দেখিয়েছে। আজ সব অর্থেই তারা রাজ্যে 1 নম্বর বিজেপি। উদ্ধব শিবসেনা 3 নম্বর আর সিন্ধে শিবসেনা 4 নম্বরে চলে গেছে।
কিন্তু উদ্ধব ঠাকরে সেই ভুলটা করেননি, শুরু থেকেই পুত্রকে এগিয়ে রেখেছেন। উদ্ধব যেখানে, আদিত্য সেখানে। সচেতনভাবেই তেজস ঠাকরে সেখানে নেই। যে কোনোভাবেই হোক উত্তরপ্রদেশে অখিলেশ কবজির জোরে উত্তরাধিকার ছিনিয়ে নিয়েছেন। দল তার হাতে। কাকা শিবপাল বুঝেছেন যে দল অখিলেশের হাতে, অতএব দলে এবং মানুষের সমর্থন বরকরার। দল ওখানে সমাজবাদী দল, মানে ওখানে অখিলেশ যাদব, আর কোনো প্রশ্ন নেই সেখানে। বিজেডি দল কেবল নয়, উড়িষ্যার মানুষজন বিজু পটনায়কের উত্তরাধিকারী হিসেবে নবীন পটনায়ককে বেছে নিয়েছিলেন, কিন্তু নবীন বাবু তার উত্তরাধিকারী ঠিক করার ক্ষেত্রে চরম গাফিলতি দেখিয়েছেন। শেষ পর্যন্ত ঘোষণা না করলেও উৎকলবাসী নন এমন এক আমলাকে, পান্ডিয়ানকে সামনে রেখে নিজে ডুবেছেন, দলকেও ডুবিয়েছেন। লালুর দুই ছেলে, কন্যা মিশাও আছেন রাজনীতিতে, কিন্তু উত্তরাধিকার গেছে তেজস্বীর হাতে। তেজপ্রতাপ তেজ দেখানোর চেষ্টা করেনি তা নয়, কিন্তু লালু বুঝিয়েছেন, তেজস্বীও সময় মতন নিজের ক্ষমতা নিজের হাতে নিয়েছেন। আর যেটিতে উত্তরাধিকার নিয়ে আর কোনো সমস্যা নেই। সব মিলিয়ে প্রত্যেক আঞ্চলিক দল গড়ে তো ওঠে একজন নেতা বা নেত্রীকে ঘিরে, কিন্তু সেই দলে পরের জন কে হবেন, হু ইজ দ্য নেক্সট, সেই প্রশ্নের মীমাংসা খুব 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 জরুরি। আর তৃণমূলেও সময় থাকতেই সেই প্রশ্ন কিন্তু সামনে এসে পড়েছে ভাইপো বা যুবরাজের কথা। এখনো পর্যন্ত মসৃণভাবে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। এই যে অনেকে বলেন শুভেন্দু আসলে আরএসএস করতেন, উনি গোড়া হিন্দু, বিজেপির আদর্শে অনুপ্রাণিত, ঘণ্টা, এগুলো ডাহা মিথ্যে। তৃণমূল দলে উত্তরাধিকারী হিসেবে অভিষেকের উঠে আসাটা, সেটাই ছিল শুভেন্দুর প্রথম আর প্রধান সমস্যা। আর কোনো সমস্যা ছিল না। উনি চেয়েছিলেন ঘোষিত 2 নম্বর হতে, পরবর্তী মুখ্যমন্ত্রী হতে। এটাই তার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবার এক এবং একমাত্র কারণ, কোনো কারণ নেই। চেয়ার, গদি। এখন তৃণমূল দলে তাকে 2 নম্বরে দেখতে চেয়েছিলেন কারা? এধারে ওধারে গুগলি কিছু থাকতে পারে, কিন্তু কারা তাকে তলায় তলায় সমর্থন করেছিলেন? আমার ধারণা দলের মধ্যে এসব বিষয় তোলার সুযোগও শুভেন্দু অধিকারীর ছিল না, পানন। তিনি নিজের স্বপ্নের পোলাও নিজেই রেঁধেছেন, নিজেই ঘি দিয়েছেন। উত্তরাধিকার বহন করার জন্য দলের কোনো স্তরের কোনো নেতার কোনো সমর্থন তার কাছে ছিল না। 2-4টে এধার ওধার, সেগুলো বাদ দিন। কিন্তু তিনি দেখেছিলেন সেই স্বপ্ন, একাই দেখছিলেন। আর সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উঠে আসাটাই তার কাছে ছিল আনঅ্যাকসেপ্টেবল। তিনি মেনে নিতে পারেননি। চেয়েছিলেন অবিলম্বে সমাধান, উপমুখ্যমন্ত্রিত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছেড়েই দিন, কেউ পাত্তাও দেয়। উনি অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনার আরএসএস করার গল্প শুনিয়েছেন। তিনি বেরিয়ে গেছেন, কিন্তু সেই সময় থেকেই দলে উত্তরাধিকারের প্রশ্নটা কিন্তু এসে গেছে। একেবারে ঘোষণা করে মীমাংসা না হলেও এই উত্তরাধিকার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যাবে, সেটা নিয়ে খুব একটা কি সংশয় আছে? না, সংশয়ের অবকাশ নেই। তাহলে প্রশ্ন উঠতেই পারে, মমতা নিজেই ঘোষণা করে দিচ্ছেন না কেন? কারণ খুব সোজা, এমন কোনো ঘোষণা করার চেয়েও এক শক্তপোক্ত অর্গানাইজার অভিষেককে সম্ভবত তিনি দেখতে চান। অভিষেক পেছনে তার পূর্ণ সমর্থন আছে, সেটা সবাই জানে, সেটা তিনি খুব পরিষ্কারভাবে জানান দেন। আর দলের সিনিয়র নেতারা যাতে আহত না হন, হঠাৎ করে দলের মধ্যে এক পালাবদল যাতে দলে সমস্যা না তৈরি করতে পারে, সেদিকেও তার নজর আছে। দিদিমণির নজর সেখানেও আছে। ছোট্ট একটা উদাহরণ দিই। বীরভূমের কেষ্ট তখন জেলে, মমতা এলেন, কোর কমিটি তৈরি করে দিলেন, যৌথ নেতৃত্বে চলবে বীরভূম তৃণমূল। লোকসভা ভোট অনায়াসে পার করেছে সেই কোর কমিটি, কেবল পার করেনি, ভোটের ব্যবধান বাড়িয়েছে, বেটার রেজাল্ট। ইতিমধ্যে কেষ্ট মোড়ল ফিরেছেন, আবার কেষ্টরাজ। এবারে মাঠে অভিষেক। কেষ্ট মোড়ল কাজ করবেন, কিন্তু ওই কোর কমিটির গুরুত্ব কমানো হলো না। মানে যৌথ নেতৃত্ব, 6 জনের কোর কমিটির জায়গায় 7 জনের কোর কমিটি, উনি 7th ম্যান। না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে একটা কথাও বলেননি, যৌথ নেতৃত্বে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে। এটা ঘটনা, এটা অভিষেকের হাত। দক্ষিণ 24 পরগনা ছেড়েই দিলাম, উত্তরবঙ্গেও অভিষেক নিজের সমান্তরাল না হলেও ওনার অনুগত টিম তৈরি করতে পেরেছেন, কাজও হচ্ছে। কাজেই আঞ্চলিক দলের টিকে থাকার শর্ত হিসেবেই উত্তরাধিকারী চিহ্নিত কেবল নয়, তার গ্রহণযোগ্যতা নিয়েও কোনো সন্দেহ নেই। এবং তার চেয়েও বড় কথা হলো, পাল্টা দাবিদারও নেই।
কাজেই দলের মুখপাত্র জন্মদিনের শুভেচ্ছা অনায়াসেই বলে দিতে পারেন যে ভবিষ্যতে অভিষেককে হবেন মুখ্যমন্ত্রী, ধরবেন দল আর রাজ্যের হাল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাবে, প্রশাসনের কাঠামো, চরিত্রের কোনো বদল কি আসবে? মানে মাথা বদলালে চেহারা কি বদলাবে? দল চালাতে গেলে টাকা লাগে, সে টাকার সোর্স কোনো জমানাতেই খুব স্বচ্ছ তো নয়, বরং এক ধরনের দুর্নীতির জন্ম নেবেই। তা প্রশাসনের সমর্থন পাবেই, দলের নেতাদের আকাঙ্ক্ষা আছেই। তারা তো জনগণতান্ত্রিক বিপ্লব করবেন বলে ক্ষমতায় আসেননি, নানান বাধ্যবাধকতাও আছে। যারা বিপ্লব করবে বলে এসেছিলেন তারাই ভেসে গেলেন, এরা তো কোনছা। নির্বাচনে জেতার জন্য যে কোনো পদ্ধতি মেনে নেওয়ার ইতিহাস আছে। বাহুবলীদের অ্যালাউ করতে হয়, বালি, কয়লা, গরু পাচারের অভিযোগ থাকেই। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসমক্ষে দলীয় স্তরে খানিক রাজ ধরে রাখার চেষ্টা করেছেন। বারবার বলেছেন সোনা খাবে, হিরে খাবে। এই যে তার মানে আর চুরি, আর কত চুরি করবে? চুরি হচ্ছে উনি জানেন, কত চুরি করবে? পুকুর চুরি করো না, এটাই বারবার করে মেসেজ দিয়ে যাচ্ছেন। এটা জেনেই যে এই সব নিয়েই ঘর সামলাতে হয়, এই সব নিয়েই দল আর দলের লক্ষ লক্ষ সমর্থক। কিন্তু যুবরাজ, তার কি কিঞ্চিত আলাদা কোনো প্রোগ্রাম আছে? তিনি কি এই ব্যাপারে গতানুগতিক ধারার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে চান? এর আগে তেমন কথাবার্তা তার গলায় শোনা গেছে, 2-4টে আসন হারিত হারবো, কিন্তু মানুষকে ভোট দিতে বাধা দেওয়া চলবে না। অর্থাৎ ভোটের দিনে ওই যে গুন্ডাগিরি, ভোটের দিনে বুথ দখল, বুথের সামনে জ্যাম করে রাখা, এসব চলবে না। 2-4টে হারিত হারবো। এখন সেটা তলার লোকজন মানবেন, যারা ভোটে দাঁড়িয়েছেন তারা শুনবেন, পঞ্চায়েতের একেবারে তলার স্তরে যে নেতারা লড়ছেন তারা শুনবেন হারিত হারি? জানি না। দুর্নীতির অভিযোগ এলে প্রার্থী করা হবে না, স্বচ্ছ ভাবমূর্তির কর্মী নেতাদের সামনের সারিতে আনা হবে, সামাজিক অপরাধের সঙ্গে যুক্ত দলীয় কর্মীদের সমূলে বাদ দিতে হবে, এসব কথা তার মুখে শোনা গেছে। কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে তার খুব বড় চিহ্ন আমরা দেখিনি, ছোটখাটো কিছু পরিবর্তন দেখেছি। তবে এটা ভেবে খানিক আমোদ হয়েছে যে এই বাজারে এই কথাগুলোও তো অন্তত বলা হচ্ছে। এটা খানিকটা ওই সিপিআইএম এর শেষের দিকে শুদ্ধিকরণের মতন একটা ব্যাপার। এখানে শুদ্ধিকরণ বলা হচ্ছে না, বলা হচ্ছে যে এইগুলো করা হবে। এখন মরা 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 বলতে বলতে কখন রাম 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 বেরিয়ে আসবে সেটা তো বলা যায় না। কিন্তু এসব কথা বলা এক ব্যাপার, আর তাকে কাজে আনার জন্য যে স্বাধীনতা তার হাতে থাকা উচিত বা থাকতে হবে, না থাকলে এসব সম্ভব নয়, সেটা আর এক ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হলো এতদিন রাস্তায় থেকে আন্দোলন করে সিপিএম এর হুমকি মাথায় নিয়ে বাড়ি ছাড়া হয়ে পুলিশের গুতুনি খেয়ে লাগাতার দলের ঝান্ডা তুলে ধরে রেখে যে কর্মী নেতারা আজ মন্ত্রী নেতা, তারা তো তাকিয়ে আছেন মমতার দিকে, এক প্র্যাগমেটিক নেত্রীর দিকে, যিনি বাবারে বাছারে করে ধমক দিয়ে, হুমকি দিয়ে, বুঝিয়ে সুজিয়ে দলটাকে ধরে রেখেছেন। সেই দলে হঠাৎ এমন যুগান্তকারী কথাবার্তা কোন ঢেউ তুলবে তা তো তিনি নিজেও জানেন না, অন্য কারোর কথা বাদই দিলাম। জানেন না বলেই এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী উত্তরাধিকারী বটে, কিন্তু সেই উত্তরাধিকার তার হাতে এখনো নেই, ব্যাটন তার হাতে এখনো গিয়ে পৌঁছয়নি। সেখানে গিয়ে সেই একটাই কথা, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বলেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এদিকে সারা দেশের দিকে তাকিয়ে দেখুন, একটা প্যারাডাইম শিফট হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে। আমাদের দেশের থার্ড জেনারেশনের রাজনৈতিক নেতা নেত্রীরা ধীরে ধীরে উঠে আসছেন রাজনৈতিক মঞ্চের পাদপ্রদীপের আলোয়, তাদেরকে দেখা যাচ্ছে। প্রথম জেনারেশন ছিলেন স্বাধীনতা সংগ্রামী, জেল খেটেছেন, মার খেয়েছেন, বিপ্লবী কর্মকাণ্ডে ছিলেন, গান্ধীবাদী বা গান্ধী বিরোধী, কিন্তু দেশ, সমাজ আর অর্থনীতি নিয়ে পরাধীনতার বন্ধন কাটিয়ে এক নতুন চিন্তা ভাবনা নিয়ে তারা রাজনীতিতে এসেছিলেন। বড়লোক বাবা মায়ের বখাটে সন্তান নয়। কী সব লোকজন, কি অসাধারণ পাণ্ডিত্য! সে সময় দুই নেতাদের মধ্যে বিবাদ, মতপার্থক্য নিয়ে যে দলিল এখন পাওয়া যায় তা পড়লে বোঝা যাবে কি গভীর চিন্তাভাবনা ছিল তার পেছনে। ত্যাগব্রতের যাবজ্জীবন তাদের ব্রত ছিল, অনুগত নয়, অনুগামী ছিলেন অনেকে, বন্ধু ছিলেন, হাজার মত পার্থক্যের পরেও একে অন্যকে সম্মান করতেন। সেই জমানা গেছে। এর পরের জমানাকে আমরা এমার্জেন্সি জামানা বলতে পারি। এমার্জেন্সি, আঁতুড় ঘর থেকে এরা বেরিয়ে এলেন, সেই পাণ্ডিত্য নেই, কিন্তু মাটির সঙ্গে অসম্ভব যোগাযোগ। এদের অনেকেই সাধারণ ঘর থেকে, অনেকেই দারিদ্র দেখেছেন, কিন্তু নৈতিকতার দিক থেকে অনেক অনেক নিম্নমানের। এনাদের কেউ চাইলেই একটা ট্রেস্ট উইথ ডেস্টিনি বা ইন্ডিয়ান স্ট্রাগল বা ইন্ডিয়া উইন্স ফ্রিডম লিখে ফেলতে পারবেন না, পারেননি।
কিন্তু এরা দেশের রাজনীতিকে বদলে দিলেন। লালু যাদব, মুলায়ম সিং, জর্জ ফার্নান্ডেজ, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, প্রমোদ মহাজন, শরদ যাদব, শরদ পাওয়ার, যশবন্ত সিং এই সময় উঠে আসছেন। এদের সমসাময়িক মমতা ব্যানার্জি, কিছু আগে সোমেন মিত্র, সুব্রত মুখার্জি, বামেদের নেতা সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বিমান বসু, বুদ্ধ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী, অনিল বিশ্বাস, চার মাথা। এই প্রজন্ম এখন তাদের খেলার কেউ লাস্ট পেলে, কেউ আউট হয়ে গেছেন, কেউ লাস্ট বাট ওয়ান্স পেলে দাঁড়িয়ে আছেন। কিন্তু এনারা এখনো আছেন। পরবর্তী প্রজন্ম উঠে আসছে যারা স্বাধীনতা সংগ্রাম দেখেননি এমার্জেন্সি, দেখেননি দেশের আকালের সময়গুলো, দেখেননি সেই লাইসেন্স রাজের অর্থনীতি, দেখেননি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সেই সমস্ত দিনগুলো। এরা সচ্ছল, এরা চুরি ছাঁচড়ামির বিরুদ্ধে কর্পোরেট ডোনেশন আসুক, তার জন্য কতটা হাতে মোচড় দিতে হয় দেব, কিন্তু কিরানা শপ, মুদির দোকান থেকে ওই জুলুমবাজি, বাজারের তোলাবাজি, বালি, ইট, সিমেন্ট, পাথরের ভাগ, এসবে বিশ্বাস করেন না। অ্যাটলিস্ট আমরা যা দেখতে পাচ্ছি, দলকে এক কর্পোরেট স্টাইলে চালাতে চান, যেখানে পারফর্ম অর পেরিস, হয় কাজ করো না হলে ফুটে যাও। এই নিয়ম মেনে কাজ হবে, ওনারা সেটা চাইছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, আদিত্য ঠাকরে, যোগেন্দ্র পাওয়ার, বাঁশুরি স্বরাজ, অজস্র নামের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আছেন। এক দীপঙ্কর ভট্টাচার্য ছাড়া সেই অর্থে কোনো বামপন্থী নেতার নাম এখানে নেই। কানাইয়া কুমার এখন কংগ্রেস নেতা। এই জেন নেক্সট নেতা হিসেবেই প্রথমে আত্মপ্রকাশ, তারপরে নিজের জায়গা বেছে নেবার পরে এবারে অভিষেক মাঝমাঠের দখল নিচ্ছেন। হ্যাঁ, তিনিই উত্তরাধিকারী বটে, যদিও উত্তরাধিকার তার উপরে এখনো বর্তায়নি, কিন্তু আজ নয় কাল তিনি হাল ধরবেন। আর সেই ট্রানজিশন অফ পাওয়ার যে খুব মসৃণ হবে তা নিয়ে আপাতত কোনো সন্দেহ নেই, আপাতত কোনো প্রশ্নও নেই। এসব নিয়ে ভাবতে থাকুন, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।